আপু, হুম, এখন তো তুমি আর আমি দুই যা। আমরা আমাদের মা চাচিদের মতো মিলেমিশে থাকবো। ঠিক আছে? ঠিক আছে। আপু, হুম, বিয়ের পর যদি আমি কোনো কাজ না করি, তুমি কিন্তু রাগ করতে পারবে না। করব না। আপু, হুম, তুমি এমনই থেকো কিন্তু। হুম, আর শোনো, সায়ন ভাইয়া তো আমার দুলাভাই হচ্ছে। প্রতি ঈদে আমি কিন্তু 3বার সালামি নেব ভাইয়ার থেকে, আর তুমি 2বার দেবে। আমি 2বার কেন? একবার বড় বোন হিসেবে দিবে, আরেকবার বড় যা হিসেবে। ঠিক আছে। এরপর পুরো রুম জুড়ে নীরবতা। স্বর্ণ কিছুক্ষণ উল্টো ঘুরে বসা চঞ্চল শীতলের অব্যয়ের দিকে তাকিয়ে রইল। তারপর ভ্রু কুঁচকে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখল পাগলিটা কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। এতক্ষণ মুখ ফিরিয়ে থাকায় বুঝতে পারিনি, তবে তার ভেজা কণ্ঠস্বর শুনে বুঝেছে কিছু একটা হয়েছে। বোনকে দেখে শীতল মাথা নিচু করে নিল। না চাইতেও ফুঁপিয়ে উঠল। দুচোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। স্বর্ণ তখন শীতলের চোখ মুছে দিয়ে আদরে সুরে বলল, ভাইয়ার সঙ্গে ঝগড়া হয়েছে? না। কেউ কিছু বলেছে? না। তবে আমার খুব কষ্ট হচ্ছে আপু। কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন? আমি আজকাল বড় আব্বুর সামনে যেতে পারি না। আগের মতো মন খুলে ডাকতে পারি না, আবদার করতে পারি না। চোখাচোখি হলে বুকটা মুচড়ে ওঠে। কেন জানি মনে হয় বড় আব্বু আমার উপর রেগে আছে। ওনার এক ছেলেকে খুশি করতে গিয়ে আরেক ছেলেকে কষ্ট দিয়েছি। কিন্তু আমারই বা কী করার আছে বলো তো আপু? এই যে এত ঘটা করে বিয়ের আয়োজন হচ্ছে, কত মানুষ আসবে, কত মানুষ খাবে, আনন্দ করবে, কিন্তু বড় আব্বু আরেক ছেলেকে ডাকতে পারবে না। ডাকলে সে যদি আসে, আমরাও মন থেকে খুশি হব না। এই যে খুশি হওয়া না হওয়া নিয়ে কোথাও না কোথাও আমিই দায়ী। হসপিটাল থেকে ফেরার পর বড় আব্বুর সঙ্গে কথা হয়নি। বলা বাহুল্য আমি নিজেই পালিয়ে বেড়াই। এটা তো ঠিক না। শীতল ফোঁপাতে লাগলো। তা দেখে স্বর্ণ হাসল। তার বোনটা আসলেই খুব বোকা। নয়তো ভুলভাল ভেবে এভাবে কাঁদে। তাছাড়া সারাফাত চৌধুরী মোটেও রেগে নেই। নিজেই শীতলের খোঁজ রাখেন। সত্যি বলতে উনিও বিব্রত বোধ করেন। তবে স্বর্ণ এসব কথা না তুলে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ জোড়া মুছিয়ে দিল। মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে বারণ করে বলল, একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, আর সবাইকে খুশি করতে চাওয়া এক ধরনের বোকামি। তুই শুদ্ধ ভাইকে ভালোবাসিস, তার জন্য লড়াই করে সম্পর্কে পূর্ণতা এনেছিস। বাকি সব ভুলে যা। শুধু ভাব যাকে চাস তাকে পেয়েছিস, আদায় করে নিয়েছিস। হিসাব মিলাতে হলে মিলা যে যার জন্য এসব, সে তোকে ভালোবাসে কিনা, তোকে আগলে রাখে কিনা। যদি সেই মানুষটা ঠিক থাকে তাহলে বাকি সব কিছু ফিকে হোক। মাঝে মাঝে কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয়। এখন যদি তোর ভাবনা অনুযায়ী বড় আব্বুকে খুশিও করতে চাস, তবে ইয়াসিরের কাছে যেতে হবে। যাবি তুই? সে নাকি তোকে পছন্দ করে, বিয়ে করবে এবং মাফিয়াগিরি ছেড়ে দেবে। কিন্তু তুই থাকতে পারবি শুদ্ধ ভাইকে ছাড়া? যদি যেতে চাস, শুদ্ধ ভাই কিছুই বলবে না। তবে এই জীবনে তোর মুখ দর্শন করবে না। না তুই কখনো তোর বিশুদ্ধ পুরুষের কাছে ঘেঁষতে পারবি। তাই সইতে পারবি তোর প্রিয় পুরুষের ঘৃণার দৃষ্টি নিয়ে বাঁচতে? বোনের কথা শুনে শীতল ফ্যাল করে তাকিয়ে রইল। এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না। তাই ভেজা কণ্ঠে বলল, শুদ্ধ ভাইকে ছাড়ার কথা ভাবতে গেলে দম আটকে মারা যাব। তাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কথা তো বহুদূর। তাহলে যা হচ্ছে হতে দে। সবার ভালোর কথা ভাবতে গেলে নিজেই ভালো থাকতে পারবি না। অথচ আমরা সবাই চাই তুই ভালো থাক। শীতল বোনের হাত আঁকড়ে ধরে মাথা নিচু করে কিছু ভাবল। তারপর নিচু স্বরে বলল, নীলচোকলা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। ওখানে শুদ্ধ ভাই ঐশ্বর্য অপুর বাবাকে কথা গোপন করতে শেখ বোন।
সব কথা আওড়াতে নেই। ভিডিও সহ চ্যাট ডিলিট করেছিস? করেছি। আর কেউ জানে? না। তুইও কিছু জানিস না? মনে থাকবে? থাকবে। কিন্তু এটুকু বলতেই স্বর্ণ শীতলের মুখ চেপে ধরে চোখ টিপ দিয়ে কিছু বলতে বারণ করল। তড়িৎ হাতটা সরিয়ে দরজার দিকে তাকালো। কারো পায়ের পদধ্বনি দরজার কাছে থেমে গেল। নক পড়ল দরজায়। স্বর্ণ ওপাশের মানুষটাকে প্রবেশের অনুমতি দিলে ধীর পায়ে ঐশ্বর্য রুমে প্রবেশ করল। হাসি মুখে তাকিয়ে বলল, বিরক্ত করলাম? ঐশ্বর্যকে দেখে শীতল হাসল। এই মেয়েটার প্রতি চিরকৃতজ্ঞ সে। তবে ঘটনা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। মানুষ হিসেবে ভীষণ পছন্দ করে। তাকে দরজায় দেখে শীতল উঠে গিয়ে ঐশ্বর্যের হাত টেনে বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসে পড়ল। কি যে বলো না ভাবি, আমার রুমে আসতে অনুমতি নিতে হবে তোমার? হবে তো। হবে না। বাইরের কেউ হলে কথা ছিল, তুমি আমার পরিবারের একজন। আমার সুইট কিউট 2 নাম্বার ভাবি। তা বড় ভাবি, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। শেষের কথাটা স্বর্ণকে বলে হেসে ফেলল শীতল। স্বর্ণ হাতে চিরুনি নিয়ে শীতলের চুলের বিনুনি খুলে আঁচড়ে দিতে লাগল। দুই বোনের মিল দেখে ঐশ্বর্য হাসল। শীতলের চোখ মুখ দেখে বুঝল কোনো কারণে কেঁদেছে। তবে কেন কেঁদেছে প্রশ্ন করাটা ঠিক হবে না। তাই কিছুই বলল না। তবে স্বর্ণ বুঝল। তাই নিজেই বলল, বয়সেই বড় হয়েছে, বুদ্ধিতে না। শুদ্ধ ভাই সঙ্গে নেয়নি তাই কেঁদে কেটে একাকার অবস্থা। বুঝতে হবে তো। এখন বাড়ির ছেলেরা কত ব্যস্ত, কত কাজ তাদের। বোনের কথায় সায় দিতে শীতল মুখ ভেঙচি দিল। ঠোঁট ফুলিয়ে বলল, বালের কাজ। সঙ্গে নিলে কি আর হতো? ঐশ্বর্য মুখ টিপে হেসে শীতলের ফুলো ফুলো গাল দুটো এবার টেনে দিয়ে বলল, আপনাকে নিয়ে যায়নি বলে আপনার মহারাজ গিয়েও ফিরে এসেছে। আমাকে বলল আপনাকে ডেকে দিতে। দ্রুত যান, বাইকে বসে আছে। ফিরে এসেছে? কখন? 5 মিনিট হবে। যাও, তাড়াতাড়ি যাও, নয়তো রেগে যাবে। কথা শুনে শীতল গরু খোঁজা করে ফোনটা খুঁজতে লাগলো। বালিশের নিচে ফোন বন্ধ হয়ে পড়ে আছে। এই রে, ফোন দিয়েছিল বোধহয়। কখন থেকে বসে অপেক্ষা করছে কে জানে। শীতল কিছু বলার আগেই বাইকের হর্ন শুনতে পেল। একের পর এক হর্ন বাজতেই আছে। তা দেখে পরনের ড্রেস বদলাতে ওয়াশরুমের দিকে ছুটল। তারপর মুখে কিছু দেওয়ার আগেই আবার হর্ন বাজল। কোনো মতে চুল খোপা করে হিজাব জড়িয়ে ওড়না নিয়ে নিচে দৌড়ে গেল। এতক্ষণ স্বর্ণ আর ঐশ্বর্য বসে বসে তার তাড়াহুড়ো দেখে হাসছিল। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, শুদ্ধ যদি ডাকে আর শীতল যদি সেই ডাক শুনতে পায়, তাকে আটকে রাখা সম্ভব নয়। যতই মারুক, বকুক, অভিমান করুক, শুদ্ধ ডাকলে শীতল যাবেই যাবে। এটা আজকের ঘটনা নয়, আগে থেকেই এমন। এদিকে বাইকের হর্ন শুনে সিতারা বের হলেন। কিছু ফেলে গেছে নাকি জানতে চাইলে শুদ্ধ বলল, পাফার ফিশকে আসতে বলো, দেরি হয়ে যাচ্ছে। পাফার ফিশকে? ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে কিছু একটা বুঝে সিতারা হেসে ফেললেন। এই বাড়িতে এসব নামের অধিকারিণী তো একটাই আছে। তাই তিনি যেতে যেতে বললেন, তোরা পারিসও বটে। তারপর উনি চেঁচিয়ে শীতলকে ডাকতে লাগলেন। শীতল রেডি হয়ে গুটি গুটি পায়ে বের হয়ে শুদ্ধর কাছে গেল। তবে মুখটা গোমরা করে আছে। শুদ্ধ তাকে দেখে বিরক্তির সুরে বলল, একটু তাড়াতাড়ি আসা হয়ে গেল না? আমি ভাবলাম নিমন্ত্রণপত্র না পাঠালে আজ আর নামবেনি না। শীতল জবাব দিল না, বাইকের পেছনে উঠে বসল। তবে শুদ্ধকে ধরল না। মাঝখানে কিছু জায়গা রেখে বসেছে, যেন গায়ে না ঠেকে। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলল, ধরে বস। বিয়ের আগে বউ মারতে চাচ্ছি না, যা বলছি শোন। কালার ঘরের কালা শুনতে পাচ্ছিস না কানে? ধাপ ধাপ এক কানের উপর লাগাবো নাকি? তবুও শীতল জবাব দিল না, ধরলও না। কাহিনী বুঝে শুদ্ধ কথা না বাড়িয়ে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বাইকে স্টার্ট করল।
পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট, গা থেকে ভুর ভুর করে বের হচ্ছে চিরচেনা পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা শীতলের খুব পছন্দের। অন্য কিছু হলে চেটেপুটে খেয়ে ফেলতো এতদিনে। পরীক্ষাস্বরূপ একদিন টেস্ট করে বুঝেছে পারফিউম তিতা স্বাদের হয়। শুদ্ধর বাইক ততক্ষণে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল। কাজ ফেলে কেউ বউ নিয়ে বের হয়, কিন্তু কথা শুনলে তো। সঙ্গে নেইনি বলেই তো মুখে কুলু পেটে বসে আছে। রাগ দেখাতে ধরেও বসেনি, এত রাগ দেখানোর সময় নেই। বাইকে যখন বসেছে তখন তাকে ধরতেই হবে। কথা ভেবে শুদ্ধ ইচ্ছে করেই ব্রেক কষল। শীতল হুমড়ি খেয়ে পড়ল শুদ্ধর পিঠের উপর। পিঠের সাথে নাকে বাড়ি খেয়ে কিছু বলার আগেই শুদ্ধ খেকিয়ে বলল, মাঝ রাস্তায় হুমড়ি খেয়ে সিডিউস করা হচ্ছে? তা বলি কি, বাসায় কি আপনার বাপ ভাই নাই? ছি ছি, এ ঘোর কলিযুগ নয়তো এমন কেউ করে? শীতল হাবাকালার মতো নাক ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। পাগল টাগল হয়ে গেল নাকি এই লোক? সে তো কিছুই করেনি, নিজেই ফাঁকা রাস্তায় ব্রেক কষল। আচমকা ব্রেক কষলে হুমড়ি খেয়ে তো পড়বেই। তার চালাকি বুঝে শীতল অন্যদিকে তাকালো, রাগে ফুঁসতে লাগলো। তবুও কথা বলল না দেখে শুদ্ধ মিটিমিটি হাসলেও আর ঘাটালো না। তবে একটা দোকানের সামনে গিয়ে 3টা কোন আইসক্রিম কিনে হাতে ধরিয়ে বলল, চুপ আছেন চুপই থাকেন, যদি কথা রাখেন ফেরার পথে আরও 3টা কিনে দেব। শুদ্ধ বলল ঠিকই, কিন্তু হলো এর উল্টোটা। আইসক্রিম পেয়ে শীতলের অভিমান চট করে গলে পানি। সে আইসক্রিম খেতে খেতে শুরু করলো রাজ্যের গল্প। শুদ্ধ মনে মনে হাসল, যাক, এবার মনে হচ্ছে সঙ্গে তার ব্যাঙাচি আছে। তারপর তারা ফল কিনল, মিষ্টি কিনল, মোক্ষম সুযোগ বুঝে শীতল অনেকগুলো চকলেট নিল। বাড়ির গাড়ি নিয়ে সাফওয়ান, সায়ন আর রুবাব অন্য কাজে বেরিয়েছে। কাজ শেষে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে বিধায় তারা একটু অপেক্ষা করল। গাড়িটা এলে সেগুলো চট করে গাড়িতে তুলে দিয়ে তারা ছুটল অজানার উদ্দেশ্যে। বিকেলের রোদ মরে গেছে, মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। চলন্ত বাইকে বসে শীতল শুদ্ধর পিঠে কপাল ঠেকিয়ে বসে আছে। মনে অনাবিল খুশির রেশ। কেন জানি চেঁচিয়ে নিজের খুশিটুকু সারা পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে। এ খুশির রেশ ধরে ভালো লাগছে বেসামাল বাতাস। শুদ্ধর বাইকে বসলে পূর্বে যা করত এখনও একটু একটু সেই মন কেমন করা গন্ধ নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে। ঠোঁটে মিটিমিটি হাসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। মাগরিবের আজানও হলো কিছুক্ষণের মধ্যেই। দিন পেরিয়ে রাত নামছে। নিগুড় আধার গ্রাস করতে চাচ্ছে দিনের শেষ আলোটুকু। সিতারা ফোন করে জানালেন, নতুন বউ নিয়ে এভাবে ঘুরতে নেই, তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে। মায়ের কথা শুনে শুদ্ধ ফেরার কথা জানিয়ে কলটা কাটল। শীতলকে বলল, মন ভরেছে? হুম, আরও ঘুরব। আরেক দিন? না, আপনি সহজে বের হতে চান না। কথা বলতে বলতে ফিরতি পথে নির্জন এক স্থানে বাইক থামালো শুদ্ধ। জায়গাটা সুন্দর তবে নিরিবিলি। শীতল নেমে দাঁড়ালে শুদ্ধ বাইকে স্টার্ট করল। তারপর আচমকা শীতলকে বুকে জড়িয়ে নিল। বিস্মিত শীতল কিছু বলার আগেই শুদ্ধ বলল, স্ট্যাচু, নড়লেই মার। শীতলের পেট ফেটে হাসি পেলেও অনড় হয়ে দাঁড়িয়ে রইল। এই বিশুদ্ধ পুরুষটা খুব চালাক। সে জানে বাড়ি ফিরলে শীতলকে আজ আর পাবে না, এজন্য এখনই এই ব্যবস্থা। তবে শুদ্ধর অজানায় রয়ে গেল ব্যাঙাচি এখন চালাক হয়ে গেছে, বুঝে গেছে কিছুটা। তাই সেও আঁকড়ে ধরেছে প্রিয় পুরুষটাকে। নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে প্রিয় সুঘ্রাণ। বুকে মাথা রেখে ডাকাতি করে লুফে নিচ্ছে মনের শান্তি। অথচ তার বুকে চলমান টালমাটাল অনুভূতি। কি আশ্চর্য! তারা বৈধ সম্পর্কে আবদ্ধ, তবু একটু দূরে থাকার বিরহ সইতেও নারাজ তারা। অথচ মুখে কেউ কিছু বলবে না। একজন আরেকজনের জন্য কতটা কাতর, কতটা ব্যাকুল, কতটা উন্মাদ। তখন শুদ্ধ শীতলের কানে ফিসফিস করে বলল, রাতে রুমের দরজা খোলা থাকবে,
ডাকতে যেন না হয়। মেজ আগেই বলে দিয়েছে আমাদের নাকি তালাবদ্ধ করে রাখবে। কেন? আমরা মেয়েরা হলাম সুস্বাদু মিষ্টি, আর বাড়িতে নাকি পিঁপড়ের সংখ্যা বেশি। খোলা জায়গায় রাখলে নাকি পিঁপড়ে খেয়ে ফেলতে পারে। এ কথা বলে শীতল ফিক করে হেসে ফেলল। শুদ্ধ ঠোঁটের কোণেও মৃদু হাসি। সে আঁচলা ধরে শীতলের মুখটা কিছুক্ষণ দেখল, তারপর বলল, তাহলে আমার ভাগের মিষ্টির স্বাদ কেমন একটু টেস্ট করে দেখি। এ কথা শুনে শীতল তার বুকে ধাক্কা মেরে সরিয়ে 2 পা পিছিয়ে গেল। মিনমিনে সুরে বলল, দিন দিন বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছেন। আগে তো এমনটা ছিলেন না। আগে তো মধু খাওয়ার অভিজ্ঞতাও ছিল না, টেস্ট কেমন জানতাম না। এখন জানি, তাই সুযোগ খুঁজি। লাগাম ছাড়া জবাব পেয়ে শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সামনেই একটা নদী, বাতাস বইছে, আকাশে জ্বলজ্বল করছে সন্ধ্যা তারা। শীতল 2 পা এগিয়ে নদীর ধারে দাঁড়ালো। মন দিয়ে তারা দেখতে দেখতে অনুভব করল কেউ তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরেছে। পরক্ষণেই শক্ত করে গাল চেপে ধরে পরপর বেশ কয়েকটা চুমু খেল। ফোনের রিংটোন বেজে উঠলে শুদ্ধ কানে ফোন চেপে বাইকের দিকে যেতে যেতে বলল, হ্যাঁ ছোটো মা, বলো। তোমার মেয়ে তো যেতে চাচ্ছে না, বলে কিনা তার বাড়ি ফিরতে ভালো লাগছে না। হ্যাঁ বোঝাচ্ছি, শুনলে তো, এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। মায়ের কল বুঝে শীতল দৌড়ে এসে বাইকের পেছনে বসল। দুপুরে বের হওয়ার সময় সিমিন বারবার বারণ করেছিল দেরি না করতে। বাড়িতে অনেক মেহমান মন্দ কথা বলবে এভাবে ঘুরে বেড়ালে। সে দ্রুত ফেরার কথা দিয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে ভুলে বসেছে। অতপর বাড়ি ফিরতে ফিরতে অনেক কিছু খেলো, ফুল কিনে দিল। শুদ্ধর এই গুণটা বেশ, যে ঘুরতে বের হলে বলার আগে পছন্দের খাবার কিনে দেয়। আজও হলো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 8টা। 4 বউয়ের হাতে মেহেদি পরানোর জন্য 4 জন মেয়ে এসেছে। 4 জনকেই বাসন্তী রঙের নতুন সুতি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। গান বাজছে ধুমধারাক্কা। একটু পরেই সায়ন, শুদ্ধ, রুবাব আর অর্ককে উপস্থিত হওয়ার জন্য জানালো সিরাত। বিয়ের আগে হঠাৎ তলব পেয়ে অর্ককে আসতেই হলো। 1.5 ঘন্টা পর 4 জন উপস্থিত হলে সম্পর্কে ভাবি এমন কয়েকজন তাদের 4 জনের হাতে 4টে মেহেদির টিউব ধরিয়ে দিল। তারপর বলল, নাও, যার যার ফুলের হাতে স্টাম্প ছেপে দাও। সায়ন মেহেদি চাপতেই পিচিক করে একদলা মেহেদি বের হয়ে তার হাত মেখে গেল। সে হতবাক হয়ে বলল, এই টিকটিকির গু দিয়ে নাম লিখব কিভাবে? হয় কলম দাও, নয়তো আমার দাঁতই যথেষ্ট স্টাম্প ছাপার জন্য। ভাবিদের দল অট্টহাসিতে ফেটে পড়ল। একজন সায়নের বাহুতে থাপ্পড় মেরে বলল, বাসর রাতে দাঁত কাজে লাগিও, আপাতত মেহেদি দিয়েই লিখে দাও দেবরজি। সায়ন যেহেতু বড়, তাই সে আগে লিখতে বসল। হাতে মাখা মেহেদিটুকু আগে টিস্যু দিয়ে মুছল। হাত কাঁপছে। তার হাতের দিকে তাকিয়ে হঠাৎ সিরাত ফট করে বলে বসল, খতনার সময়ও এতটা কাঁপিসনি বাপ, আজ কাঁপছিস কেন? বউকে এত ভয় পেলে চলবে? তুই আমার বীরপুত্র, ফটাফট লিখে দে তো নাম। সিরাতের কথা শুনে সায়ন কলার উঁচিয়ে সবার দিকে তাকালো। সিমিন কিছু নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে দেখে ফট করে বলে বসল, ছোটো মা, জীবনে প্রথমবার বউয়ের হাতে নাম লিখতে চাচ্ছি, দোয়া করো। তা পুত্রবধূ পছন্দ হয়েছে তো? এদিকে এসো, পরিচয় করিয়ে দেই। এ কথা শুনে সিমিন থতমত খেয়ে দাঁড়িয়ে গেলেন। কি বলবেন বুঝতে না পেরে ফট করে বলে বসলেন, যাও বাবা, কাজ সেরে 20 সন্তানের মতো ফিরে এসো। এ কথা বলা মাত্রই সকলেই উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে এক একজন মেঝেতে বসে পড়ল। সিমিন গতিবিধি না পেয়ে ছুটলেন রান্নাঘরের দিকে। এরপর কাপা হাতে স্বর্ণের হাতে সায়ন নিজের নাম লিখে দিল। শুদ্ধ লিখতে গিয়ে থেমে গেল। চোখ তুলে তাকিয়ে একবার ঘসঘস করে কিছু লিখে উঠে পড়ল। রুবাব বসল, সেও লিখল।
এরপর অর্ক এসে বসতেই শখ দৃষ্টি নামিয়ে নিল। শখ হাত বাড়িয়ে দিলে অর্ক কাঁপা কাঁপা হাতে ধরল শখের হাত। মজার ব্যাপার হচ্ছে দুজনেরই হাত কাঁপছে। এই নিয়ে এক দফা হাসাহাসি হলো, আর ক্যামেরাম্যান প্রতিটা মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করল। অতপর ড্রয়িং রুমে গান বাজনা, হইচই, খানাপিনা সহ মহিলাদের নানান আড্ডাবাজি চলতে থাকল। হাতে মেহেদি পরা হলে সিরাত চারজনকে নিজের হাতে খাইয়ে স্বর্ণের রুমে রেখে তালা আটকে দিল। এই নিয়েও হাসাহাসি হলো কিছুক্ষণ। বউয়ের হাতে নাম লিখে বাড়ির ছেলেরা চলে গিয়েছিল বাইরে। ফিরল রাত 12টার পর। খাবার টেবিলে মা চাচির কথার ইঙ্গিতে বুঝল আজকে আর বউয়ের দেখা পাবে না। তখন এক একজনের মুখটা দেখার মতো হলো। বেচারা সায়ন স্বর্ণের রুমের দরজার সামনে ঘুরঘুর করল। রুবাব জোরে কথা বলে শুনিয়ে শুনিয়ে রুম পার হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর এই দুঃখে তিন ভাই ছাদে গিয়ে বসল। ছাদে বসে চৌধুরী নিবাস দেখতে বেশ লাগছে। তখন ফোনে কল এলো শুদ্ধর। কামরান হাসান স্যান্ডি এসেছে ব্যাচেলর পার্টি করতে। সে নিচে গিয়ে তাদেরকে ছাদে আনলে ছাদের দরজা বন্ধ করে শুদ্ধ, হাসান, কামরান, সায়ন, রুবাব, স্যান্ডি বসার পর আজম বসল। অর্ক নেই দেখে সায়ন তার কথা জিজ্ঞেস করলে কামরান বলল সে আসবে না। বউয়ের ভাইয়ের সামনে দুষ্টু পানি খাওয়ার সাহস নেই তার। এমনিতেও খায় না, খেলেই বমি করে। সায়ন হাসল, তাকালো শুদ্ধর দিকে। বোঝার চেষ্টা করল আসলেই সত্যি নাকি নতুন সম্পর্কের জন্য এমনটা করল। শুদ্ধ জানালো অর্ক বিয়ার খায়, তবে মাঝে মাঝে। একদিন জোর করে এক প্যাক গিলিয়েছিল, তারপর বমি টমি করে একাকার অবস্থা। অন্য কোনো নেশা নেই, তবে চুইংগাম চিবায় সব সময়। একথা শুনে সায়ন বলল কেউ আমাদের এক ঠাপ দিতে আমরা তাকে 4 ঠাপ দিয়ে আসি। কেউ একটা টোকা দিলে আমরা মুখ ফাটিয়ে শাসিয়ে আসি, যেন বাড়ি অবধি বিচার না আনে। আমরা সুযোগ পেলে এক প্যাক না বোতল ধরে গলায় ঢালি। আমরা দৃষ্টে আমাদের বোন জামাই বেশি ভদ্র হয়ে গেল না? তার কথা শুনে সবাই একজোট হাসল। তখন হাসান জানালো অর্কের যে মা, উনি অন্যরকম মহিলা। যেমন ভালো তেমনই রাগী। ওনার ভালোবাসা পেয়ে অর্ক নিজেকে ওই রকমভাবেই গড়ে তুলেছে, যেন তাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয়। এসব শুনে বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকল। তখন শুদ্ধ বলল অর্কের আপন মানি সৎ মায়ের কাছে মানুষ হলেও মানুষের মতোই মানুষ হয়েছে। আরও বরাবরই সম্পর্কের বিচ্ছেদে ভয় পায়। যার মধ্যে ভয় থাকে সে প্রতিটা সম্পর্ক যত্নে রাখতে জানে। আমার দৃঢ় বিশ্বাস আমার বোন ভালো থাকবে। আমার বোনকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববে, কারণ সে জানে আমার বোন কষ্ট পেলে আমিও কষ্ট পাব। স্যান্ডি আসার সময় 4 বোতল ব্র্যান্ডের লাল পানি এনেছে। আজমও এনেছে। কামরান এনেছে বিয়ার। ছাদের দরজা বন্ধ করে যে যার মতো পছন্দসই জিনিস হাতে তুলে নিল। শুদ্ধ একটা বিয়ারের বোতলে সিপ নিচ্ছিল, তখন শারাফাত চৌধুরী তাকে কল করে দেখা করতে বললেন। কোনো এক হিসাব মিলাতে পারছেন না, সেটার জন্য অগত্যা যেতেই হলো। ওদিকে শাহাদাত চৌধুরী এসেছে, ওনার সঙ্গে কথা বলে 10 মিনিট পর শুদ্ধ ফিরে এলো। খোলা বিয়ারের বোতলে সিপ নিতে গিয়ে বিষম খেলো। কাশতে কাশতে অবস্থা খারাপ তার। একটু পর বিয়ার ধীরে সুস্থে শেষ করল। শেষ করে কয়েকবার মাথা ঝাঁকি দিতেই সায়ন বলল ভাই, কোনো সমস্যা? মাথা ব্যথা করছে। রুমে যা তাহলে। সমস্যা নেই, ঠিক আছি। কথাটা জোর দিয়ে বললেও শুদ্ধ একটু পর বুঝল তার শরীর খুব খারাপ করছে। দরদর করে ঘামছেও। শার্টের 3টা বোতাম খুলে পিঠের দিকে ঠেলে দিয়ে চুপ করে বসে রইল। বাকিরা তখনও কী সব নিয়ে হাসাহাসি করছিল। শুদ্ধ তখন কিছু উপলব্ধি করে কিছুটা খেকিয়ে উঠে বলল আমার ক্যানে কে কি মিশিয়েছিস? তার ধমকানির শব্দে বাকিদের হাসি বন্ধ হয়ে গেল। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল।
তখন রুবাব বলল, আমরা আবার কি মেশাবো? কেন, কি হয়েছে? শরীর খারাপ করছে কেন হঠাৎ? কেমন শরীর খারাপ? বউকে কাছে পেতে ইচ্ছে করছে বুঝি? শুদ্ধ উঠে দাঁড়ালো। সে নন অ্যালকোহলিক বিয়ার ছাড়া বাড়তি কিছুতে হাত লাগায়নি বিধায় নেশা হওয়ার প্রশ্নই আসে না। এরাই কিছু একটা মিশিয়েছে। তবে কথা না বাড়িয়ে রুমের দিকে হাঁটা ধরল। তাকে যেতে দেখে বাকিরা হো হো করে হেসে উঠল। তাদের হাসিতেই প্রমাণ সর্ষের মধ্যেই ভূত। বাড়ির অনেকে এখনও জেগে আছে দেখে শুদ্ধ সোজা রুমে চলে গেল। ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে এসে বিছানায় শরীর এলিয়ে দিয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল। কিছু একটা ভেবে পুনরায় চোখ খুলে হাসানকে ফোন করে বলল, আজ এখানেই থেকে যেতে। রাত বাড়ছে। গিন্নিরা মেহমানদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। এসব সামলে নিজেরাও যার যার রুমে চলে গিয়েছেন। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজের সাথে চৌধুরী বাড়ি ধীরে ধীরে শান্ত হতেই সায়ন চুপি চুপি ছাদ থেকে নামল। পকেট থেকে চাবি বের করে স্বর্ণের রুমের তালা খুলে দরজায় নক করল। সকার ঐশ্বর্য ঘুমিয়ে গেছে। শীতল স্বর্ণের কাঁধে মাথা রেখে এতক্ষণ বেলকনিতে বসে গল্প করছিল। দরজায় নক হতেই স্বর্ণ বেরিয়ে এলে সায়ন বলল, শীতল ঘুমিয়েছে? না, ওর ঘুম পাচ্ছে না, তাই আমাকেও ঘুমাতে দিচ্ছে না। গল্প করছিলাম দুই বোন। ও, সকার ঐশ্বর্য? 10 মিনিট হলো ওরা ঘুমিয়ে গেছে। শুদ্ধর নাকি খুব শরীর খারাপ করছে। বাড়ি ভর্তি মেহমান, বাবা মাকে ডাকতে গেলে জানাজানি হলে আরেক ঝামেলা। শীতলকে শুদ্ধ রুমে পাঠিয়ে তুই আমার রুমে আয় তো, জরুরি কথা আছে। একথা বলে সায়ন থমথমে মুখে চলে গেল। স্বর্ণ গিয়ে শীতলকে কথাটা জানাতেই শীতল শাড়ি সামলে উঠে দাঁড়ালো। হাত ভর্তি মেহেদি শুকিয়ে গেছে। শীতল শুদ্ধ রুমে ঢুকলেও স্বর্ণ মিটিমিটি হেসে সায়নের রুমের দিকে তাকালো। তারপর রুমের দরজা ভালোভাবে আটকে শুয়ে পড়ল। সে বুঝে গেছে সায়নের চালাকি। এখন গেলে কি হতে পারে তাও জানে। এতদিন ধৈর্য ধরল আর তো মাত্র একটা রাত। এদিকে সায়ন খুশিতে ডগমগ। স্বর্ণকে জাপটে ধরার জন্য হাতের তালু নিষ্পিস করছে তার। কিন্তু যখন 10 মিনিট পেরিয়ে গেলেও স্বর্ণ এলো না, তখন রুমের বাইরে এলো। দরজা ঠেলে বুঝল ভেতর থেকে লক। সে রাগে গজগজ করতে করতে ছাদের দিকে হাঁটা ধরল। যেতে যেতে স্বর্ণকে এমন এমন মেসেজ করল, স্বর্ণ রাগাত দূর। ঠোঁট কামড়ে ধরে কোনো মতে হাসি আটকালো। শুদ্ধ যাওয়ার পর হাসান, স্যান্ডি কামড়ানো চলে গেল। অর্ককেও সময় দেওয়া দরকার। ছাদে রইল রুবাব, সায়ন আর আজম। অনেকটাই লাল পানি রয়ে গেছে এখনও। আজম ইচ্ছে মতো গলায় ঢালল। সায়ন রুবাব যতটুকু খাক কন্ট্রোলে থাকলেও আজমের নেশা চড়ে গেছে। রাত তখন 3টা। সায়ন টলতে টলতে বোতলগুলো জঙ্গলের দিকে ছুঁড়ে মারল। ফজরের আজানের আগে রুমে যেতে হবে, নয়তো কে কখন দেখে কাহিনী শুরু করে দেবে। সায়নের কথা শুনে রুবাব ধরে উঠে দাঁড়ালেও আজম একেবারেই উঠতে পারল না। সায়ন তাকে ধরে উঠালে আজম নেশার চোটে চোখ বন্ধ করে হাত সামনের দিকে হাতড়ে হাতড়ে হাঁটছে। সিঁড়ির কাছে গিয়ে সে আর নামবে না। সে নাকি সিঁড়ির জায়গায় বাঁশঝাড় দেখছে। বাঁশঝাড়ে আবার বাঁশের থেকে কালো কালো গরিলার সংখ্যা বেশি। এখন কথা হচ্ছে, বাঁশঝাড় এলো কোথা থেকে? এলো তো এলো, কিন্তু এত সব গরিলার আমদানি হলো কোথা থেকে? সায়ন তাকে ঠেলে নামাতে গেলে আজম সায়নের 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, ভাই, আমি বাঁশঝাড়ে যাইতাম না। গরিলাগুলান কেমন কইরা জানি তাকাইতাছে। আমি গরিলার চুমো নিতাম না। বাঁচান ভাই। সায়ন নিজেও কিছুটা টলছে। সে এবার নিজের কোমরের ট্রাউজার চেপে ধরে বিরক্তির সুরে বলল, হারামজাদা, ট্রাউজার ছাড়। বইয়ের আগে আমি কাউকেই দেখাবো না। একথা শুনে রুবাব গলা খাকারি দিয়ে বলল, তোমার কালো পাসা দেখতে আমার বইই গেছে। যাও, সরো তো, যেতে দাও। কথাখানা সায়নের মোটেও পছন্দ হলো না।
সে থমথমে মুখে বলল, আমারটা কালো আর তোরটা বুঝি মেকআপ করা? ভাই, তুমি ন্যাস্টি মার্কা কথা বলো না তো। ওই তো উচিত কথা বলি যে। রুবাব মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। কি জবাব দেবে বুঝতে পারল না। তবে আজম ভয়ে ভয়ে বলল, ভাই, বাঁশবাগানে গরিলা এলো কেমনে? আজম্মা, পা ছাড়, নয়তো তোদের বাপের বাঁশবাগানের বাঁশ তোর পেছনে দেব শালা। যত বলি গালিটালি দেব না, আমার মুখ না ছুটালে হয় না। রাইগেন না ভাই, নতুন বররে রাখতে নাই। হ, তুমি আমার প্যান্ট টানাটানি কইরা ল্যাংটা করার ধান্দা করতাছ, আর আমি আবাল সাইজ্জা চুপচাপ দাঁড়াইয়া থাকব? সর শালা, নয়তো এক উষ্টা দিয়া প্রতিবন্ধী বানাই দিমু। আজম নেশায় টাল, পা ছাড়লেই সিঁড়িতে গড়িয়ে পড়ে মরবে নিশ্চিত। তাই সায়নের পা ছাড়ল না। অগত্যা সায়ন আজমের হাত আর রুবাব তার পা ধরে দোলাতে দোলাতে সিঁড়ি দিয়ে নামাতে থাকল। নামতে নামতে হাঁপাতে হাঁপাতে বলল, শালা গদা ভারী কতরে, শালা আজ থেকে তোর খাওয়া বন্ধ। এ কথা বলে সে রুবাবকে বলল, দোল দোল দুলুনি ছড়াটা বলতো ভাই। ছড়া বলতে বলতে নামলে বোধহয় তাড়াতাড়ি নামতে পারবো। রুবাব এবার মাথা চুলকে আমতা আমতা করে বলল, ভাই, কবিতার সুর মনে আছে, কবিতা মনে নাই। ও, তাহলে আমি যা বলছি আমার সাথে তাল মেলা। হ্যাঁ, শুরু করো। অতপর সায়ন গুনগুন করতে করতে ছড়া বলতে লাগল, দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, আজরাইল আসবে এখনই, আজম্মাকে নিয়ে যাবে তখনই।